নিউইয়র্কের ম্যানহাটন থেকে আজকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। আপ আমরা আজকে কথা বলবো হচ্ছে আ আ বর্তমানে কি চলছে দেশে, কোন জায়গায় সমন্বয়করা রাজনীতিটা কিভাবে করছে, ছাত্র রাজনীতিকে আমরা গণমাধ্যমের স্বাধীনতাটার বিষয়ে কি করতে চাই, সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আজ আমরা সঙ্গে পেয়েছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আ সময় দিয়েছেন। আমরা আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে কথা বলার জন্য আরো থাকছেন আমাদের সাথে কথা বলার জন্য আরো থাকছেন আ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। সেজন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি করতে গেলে আপনি দেখলেন যে আমি আসলে একটু জায়গার নাম ভুল বলছি, কারণ আমার মধ্যে এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাসও কাজ করছে, কারণ আমরা তিনজন একই শিক্ষা যদিও আমি অনুষ্ঠান শুরু এনি ভাই এবং নাহিদ আমরা আলোচনা করছিলাম যে আসলে আমি আর এনি ভাই একটু কাছাকাছি সময় হলো, একই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়লো। নাহিদ একদমই আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি, মাননীয় উপদেষ্টা। সেজন্য এই ভাই আমরা নিয়েই আমি প্রথম প্রশ্নটা নাহিদকে। নাহিদ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে যে আন্দোলনে শেখ হাসিনার, সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে কিছুই হঠাৎ আমরা আ আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার ধন্যবাদ। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের যখন হাইকোর্টে রিটটি করা হলো, মানে রিট মানে হাইকোর্টের রায় হলো এবং যে ৫৬% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যে আন্দোলন আমরা ১৮ সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো। তো শুরুতেই কোটা সংস্কারের দাবিতেই এবং পরবর্তীতে আসলে সরকারের দমন-পীড়নের কারণেই এটি পরবর্তী আ পরিস্থিতিতে যায় আসলে। হুম। এবং আন্দোলনটা কিন্তু সরকার যখন দমন-পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়। আসলে এক একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে, যে মাস্টার মাইন্ড। আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পেছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম। আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা মানে গত ৭ দিন, ১০ দিন, ১৫ দিন ধরে এটা আমরা শুনছিলাম। এখন তো প্রফেসর ইউনূস সেটিকে হ্যাঁ, হি ওয়াজ দ্য মাস্টারমাইন্ড অফ অল দোজ থিংস। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটি একটি সাধারণ শিক্ষার্থীদের, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট। যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন করেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই শব্দটার সাথে সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূসও সেটা বলেছেন। কিন্তু আমরা আসলে এটা এমনভাবে দেখতে চাই, জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে। ওকে। তবে একটা বিষয় বলে রাখা, আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি ৩৬ দিনের আন্দোলন হিসেবে? এই আন্দোলনের পিছে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড, আমরা যে আরো দীর্ঘ ৭-৮ বছর ধরে ক্যাম্পাস গুলোতে বিভিন্ন কিন্তু ভূমিকা রয়েছে অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার ইসলাম, আমরা আপনার কাছে আসবো ওই পূর্ববর্তী আন্দোলন। অবশ্যই এটা ৩৬ দিন আন্দোলন, আমি সেটার সাথে আরো অনেক বিষয় আছে। আমি একটু এনি ভাইয়ের কাছে আপনার কাছে আবার আসবে। জি, আপনাদের সমর্থন, অংশগ্রহণ, ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না। গত ১০ বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি। ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা জি, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। বিশেষ করে আ আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার হ্যাঁ। নাহিদ, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যারা শুনছেন, আমি ১ম এই বলছি, বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন
আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় ১৫-১৬ বছর আমাদের মামলা, হামলা, নির্যাতন, গুম, খুনের শিকার। এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, বাধাপ্রাপ্ত হয়েছি। সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ, ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য। আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি, ছাত্ররা নির্যাতিত হয়েছে, ছাত্ররা খুনের শিকার যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের ১ আগস্ট ২ আগস্ট যখন আমাদের এই ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, মেধাবী ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদের এনিওয়ে বিরুদ্ধে লড়াই আমরা করেছে, সংগ্রাম মোটামুটি করেছে। মোটামুটি আমরা এটা আমরা যেটি জানতে চাইছিলাম যে অবশ্যই যেটি আসলে উপদেষ্টা ইসলাম যে কথাটি তুললেন আমরা এই কথার সাথে আসলে সম্পূর্ণভাবে একমত, যেটি আসলে ৩৬ দিনের আন্দোলন না, তার আগেও তারা অনেক কিছু হয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন না যে যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির, মানে যদি আমি এটা সরকারপন্থী আন্দোলন বলি, সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই। এর কিছু এখানে এখানে আসলে আমি আপনারা পার্ট আত্মমূল্যায়ন করার কি দেখেন? পক্ষপাত। জি। আমি আমি কেন পার্ট করব? আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক। আমরা সবসময় দেখেছি যে সে 90 তে বলেন, তার আগে বলেন এনিওয়ে একটা প্ল্যাটফর্মে এসেছে। এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়েছি। এখন কি কিন্তু করতে হবে? এনিওয়ে সুযোগ দেখাতে নাই। পারে নাই। দ্যাটস হোয়াই উই হ্যাড আমি টু কেন সাফার ফর 15 ইয়ার্স। না, আমরা দেখুন আ এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ৯ বছরে। তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি। এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না, দেশবাসীর আন্দোলন ছিল। আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। ওকে। আন্দোলনে একটা ভাইব্রেশন এবং এটা একটা স্তর আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে আমার মনে হয় যে এটা আপনি একদম খুব চমৎকারভাবে বলেছেন। জনাব নাহিদ ইসলাম, আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে? আপনি যদি ছোট করে বলেন, নাহলে আমরা পরের প্রশ্নে যাই। না, আমি একটা বিষয় বলব যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যেই অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ৬৯ বলেন ৯০ বলেন, কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে ৬৯ বলেন ৯০ বলেন সেই সময় ওরা নেতৃত্ব দিলেও সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়ে, সেটা ৬৯ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, ৯০ বিএনপি আওয়ামী লীগ কিন্তু এই আন্দোলনে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে ৫ই অগাস্টের শেখ হাসিনার পতনের এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদিও আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা তার সংগ্রামের মধ্যে, আমি জানি না এনিবার বিরুদ্ধে কয়টি মামলা আছে। আমার কাছে মনে হয় সম্মিলিত না, এই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরা আন্দোলন সংগ্রাম শুধু জুলাই না, না, অবশ্যই বিগত ১৬ বছর আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলেও বারবার মাঠে তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক আমরা পেয়েছি। কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি। যেই রাইট। জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করেই, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল, এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক
ভূমিকা পালন করেছে। ওকে। আমার মনে হয় যে জনাব নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বললেন। নাহিদ ইসলামের কাছে প্রশ্নের আমি একটু এনিফের কাছে নাহিদ ইসলাম আপনাকে আমি প্রশ্নটি করে না, ঠিক আছে আসছি আমি প্রশ্নে। তবু থামছে না কেন? আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে একই ধরনের কাজ আবার করতে থাকবে? যেটি বিগত আ সরকারের সময় দেখুন, আ খুব পরিষ্কারভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম। আমরা ৭ তারিখে আমরা একটা সভা করেছি, সমাবেশ করেছি। সেই সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে। অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তোবা হতো। কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকা এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা, যে আমাদের এই জাতির সেখানে বিএনপি আ আ করেছে এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ ১৫ বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো। যদি ৫ তারিখ, ৬ তারিখ এদেশে বা ৭ তারিখ এদেশে যদি আ আরো বেশি হয়তোবা মারা যেত, তাহলে অবিশ্বাস্য কিছু ছিল না। কিন্তু তা হয় নাই। শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি, শক্ত হাতে আমরা সেটা ফেস করেছি। এবং ৭ তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোন দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোন চাঁদাবাজিতে যায় বা কোন ধরনের প্রতিশোধ স্পৃহা নিয়ে সেখানে আঘাত করতে যায়, তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার বিরুদ্ধে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এমনও আপনারা অনেকখানি লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোন ধরনের আ উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি, গ্রেপ্তারও করেছি। এখন সেই পর্যায়টি হয়তোবা অনেক কমে গেছে এবং আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকান্ডকে অব্যাহত রেখেছি। আর আপনি যেটা বলছেন যে দেখেন গত ১৫ বছরে ১.৫ লক্ষ মামলা ৬০ লক্ষ আ সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল। আমাদের যেহেতু আমরা নির্যাতিত আমরা না, আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদের আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি। যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল, গণমানুষের দল, আমাদের নাম ভাঙ্গিয়ে অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাহিরে যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই যে অ্যাডভাইজার নায়েক সাহেবরা রয়েছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান ছিল। আ বাস, ট্রাক, টার্মিনাল আপনি বলেন সিএনজি স্টেশন, বালুমহল, আপনি যদি বলেন টেম্পো স্টেশন, এই ধরনের অনেক জায়গায় চাঁদা কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে। সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব। কোনভাবে একটা দল পরিবর্তন হলো, একটা সরকার চলে গেল, সেটা আবার আমাদেরকেও সেখানে দখলে সেটার কোনো সুযোগ নেই। আমরা সেখানে হস্তক্ষেপ করেছি এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের আ আগের অর্ডার গুলোকে আচ্ছা ক্যানসেল অর্থাৎ করবে এবং নতুন করে সেটা অর্থাৎ সরকারের আওতাদের নিয়ে আসবে। অর্থাৎ আপনি যেন আমাদের দলের কেউ নাম ভাঙিয়ে এই সেখানে জিনিসটা ইনক্লুড না হতে পারে, সেখানে ঢুকতে না পারে। ওকে। সেই ব্যাপারে আমরা খুব সতর্ক এখনো সতর্ক এনিওয়ে আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সিউর যে জনাব নাহিদ ইসলাম এই ব্যাপারটি মাথায় রাখবেন। তিনি তার যেহেতু সরকারে আছেন, ক্যাবিনেটে আছেন, তারা নিশ্চয়ই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন এবং এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিবেন। আমি জনাব নাহিদ ইসলামের কাছে জানতে চাইব যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি আওয়ামী রেজিমের সময় কারীরা নানাভাবে পুরস্কৃত হতেন। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন। আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার না, না কখনোই না। আর এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে আ প্রধান উপদেষ্টা এবং আমার নামেও যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তার সাথে যোগাযোগ করেছি। যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা একটা আ এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব। তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা, আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি। তথ্যমন্ত্রী?
জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই, যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা? আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই, দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে, এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু। একই ধরনের কথা আসলে হাসান মাহমুদও বলেছিলেন, আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ, গণতন্ত্রের বিকাশ জড়িত ইত্যাদিতে। করছে তারা হয়তো আমি জানি না কি জন্য তুলনা করছে। এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা, যে গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে গণহত্যার পক্ষে বৈধতা, তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে? আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কিনা। এই প্রশ্ন সঠিক শতকরা ৭৭% দর্শক এতে সঠিক বলে, শতকরা ২৩% দর্শক একে সঠিক বলে মনে করছেন। ৫০,০০০ দর্শক ভোট দিয়েছেন। কিন্তু জনাব নাহিদ ইসলাম, এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি, জনাব নাহিদ ইসলাম প্রায় প্রায় না দেখুন, এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে জি। আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কি? বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে। না, আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। হু, হু, ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। হু, হু। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করা, তো সেই জায়গা থেকে না, কি সেটি আপনাদের সিদ্ধান্ত, মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটা আপনার মুখে বলছেন কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন, আপনার মুখের কথা তো এটি একটি কেমন কেমন মনে হয়। এটি মানে একটা আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন, সেটি কি আপনি ট্রাই করেছেন বা না, করছেন? না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে আমরা কথাটি আমরা এখন যেকোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে তো রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু একটা বিচার প্রক্রিয়া এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে। কিন্তু আপনারা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয়, মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, ঐক্যমতের ওয়েট করছেন, ব্যাপারটা কি এরকম? তো হয়েছে, তৎকালীন এটা আপনারা কি করে বুঝবেন? মানে এনি ভাই যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৈরি করে দিবেন? না, আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমত, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, নাগরিক সমাজ মানে রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি ছাত্ররা সবাই যারা রয়েছে। রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি যারা জি, সবাই। জি, আচ্ছা, ঠিক আছে। আমি একটু এনিবের কাছে জানতে চাই। এনি ভাই, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন। আপনারা কি জানি একটা যৌক্তিক সময়ের কথা বলছেন। সবশেষ সেনাপ্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ ১৮ মাস নেওয়া হতে পারে। ১৮ মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা একটু জানতে চাই। আপনারা সময় দিতে চান না কেন? অনেকগুলি সংস্কার তো, নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে একটি নির্বাচন দিবে, আপনারা এসে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন, আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা? মানে কোনো সংস্কার আপনারা আমি জাস্ট এসে আপনার এই ক্ষমতাটা প্রশ্নের নিতে চান? আপনার এই প্রশ্নের উত্তরটা একটু অ্যাড করছি হুম, হুম। আগের প্রশ্নের, যেটা নাইস সাহেবকে আপনি দুইটা পার্ট একসঙ্গে আপনি দুইটার উত্তরে যারা ফ্যাসিস্ট, যারা গুমের সঙ্গে জড়িত ছিল, খুনের মামলা হামলা, দুর্নীতি পাচারের লুটতরাজের তাদের বিচার করতে হবে একটা পার্টে। এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা। হুম, এর নেতৃত্বে কি পরিমাণ খুন করেছে দিবালোকের মতো সত্য। হুম, সুতরাং এই বিচার হলো আগে। হুম, পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন, এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছে, কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু কিন্তু এনিওয়ে, বাংলাদেশ গড়ার কিন্তু ক্ষেত্রে এনিওয়ে মাফ করবেন, এনিওয়ে মাফ করবেন। আমি উত্তর আমি দিচ্ছি। আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য, বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে। কিন্তু আপনারা শুরু থেকেই তো এই না, সরকার। না, সময় লাগবে। না, না, আমি তো বলি নাই যে আমি ৩ মাসের মধ্যেই, আমি তো বলি নাই একেবারে ৭ মাসের মধ্যেই নির্বাচন। ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে, এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ৬টা সংস্কারের যে কমিশন সেগুলো সংস্কার করবে। কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা
অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে। একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারের ওকে। কাজ সেগুলা করবে। আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসা আপনি একটা আপনি নির্বাচন, সুতরাং না কেন ৫ বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো ৫ মাস? মনে হয় না। ৫ মাস? তো ৫ মাস? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই ৩ মাসের কথা, তো ৩ ৩ মাস? মাসের জায়গায় ৬ মাস হইতে পারে। ৩ উনি মাস? তো নিজেই বললেন যে অক্টোবরের ১ তারিখ থেকে সংস্কারের কাজ চলবে ৩ মাস। হুম। বলেন নাই? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ৩ মাসের জায়গায় যদি ৬ মাস হয়, অসুবিধা তো। কিন্তু উনার কথা অনুযায়ী আমরা যদি আরো ৩ মাস বৃদ্ধি করি, তাহলে তো ১ বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে হুম, গড়তে চাই। হুম। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আমরা কষ্ট করেছি, শ্রম নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে এই সরকারকে আলাদা করার সুযোগ নেই। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা, কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। ফ্যান্টাস্টিক, সেটা ফ্যান্টাস্টিক। সময় যতদিন ঠিক আগে সময় সম্মান দিতে পারে নাই, আমরা সম্মান দিতে চাই এবং তা তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুনভাবে গড়তে, এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা করবেন দেশকে নিয়ে। সেজন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন এবং জি। সেই বক্তব্যের তার ধারাবাহিকতা মানে আমরা রক্ষা করে মানে দেব আপনাদের ইনশাল্লাহ। আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোন তাড়া নাই আপনাদের। আপনারা যথেষ্ট পরিমাণ মোটেও সময় না। দিবেন তো? আমরা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন, জি, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই। জি। পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় এখানে তাড়াহুড়ার কিছু নাই। ওকে। আর আমরা হ্যাঁ। লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে। আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করেছি তা নয়। আমাদের এই দেশটাকে রক্ষা আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে? বিএনপি তো অলরেডি ইন পাওয়ার। যদি লুটপাট বা দুর্নীতি তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকমই ভাই? আবার বলছে, হ্যাঁ, যারা বলছে জি। এরা বিগত ধারাবাহিকতার কথা আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের, বিএনপি তখন বলেছে যে আমরা এই ৩১ দফার ভিত্তিতে, সেখানে বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই ৩১ আচ্ছা। এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। তো ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে। খুবই আমার মনে হয় যে এনি ভাই খুবই চমৎকারভাবে এটা নাহিদ ইসলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি ১ মিনিট একটু বলতে পারেন। কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায়। কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে। সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়। কিন্তু সবগুলি কাজই একসাথে করা সম্ভব ১ বছরের মধ্যে। এই ব্যাপারে আপনি কি কোন মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান? না, অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এই সরকারকে ফাংশন করানো, এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। ফলে এই সরকার কিন্তু সবাইকেই এইজন্য আমি এর আগেও যেটা বলেছি যে, যেকোনো জাতীয় সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতে এনি ভাইও সিদ্ধান্ত প্রায় তুলে একই নিতে রকম চাই। কথাই বলেছেন। কিন্তু জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে ১৫২ জন সমন্বয়কের মধ্যে ১০৮ জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত? তাতে কতজন শিবির নেতা রয়েছেন? অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে? নাকি শিবির এবং কোন ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছি, কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে সবার রাজনৈতিক পরিচয়টি এক অর্থে সরিয়ে আমরা দল, মত, পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্রদল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা এখন কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যেই ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। আ
নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে। ডক্টর ইউনূসের ২.৫ মাসের দল নাগরিক শক্তির সাথে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও হুম, ছাত্রশক্তি নামে ৬০-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। হুম। তো আমরা সেটার সাথে এটা এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো তো পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়েও আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভে আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপৎ নেতা, যুগপৎ আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? আসলে আমরা এইগুলা মোটেও মনে করি না। কারণ হুম, আমরা কি করছি, কি করব, এটা হলো আমাদের নেক্সট স্টেপ। আপনি যেটা বলছেন, জামাতের সঙ্গে আমরা এখানে কোনো জামাতের একটা আদর্শভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শভিত্তিক রাজনীতি। যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আ আমরা যে আ আ রাজপথে যে আন্দোলন করেছি, জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার রাজনীতি যার আদর্শ ভিত্তিক। সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে, সেখানে মারামারি, হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে কিন্তু আপনারা কি এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের আমি ক্ষেত্রে আগেও কি বলেছি পয়েন্ট পজিশন গুলিতে মানে না, পিটিভি থেকে শুরু করে এগুলা বিশ্ববিদ্যালয়ের এগুলা সব জায়গায় এগুলা মনে হয় খুব আপনারা দুঃখ নাই, জামায়াত ইসলামী খুব আছে। হ্যাঁ, ওকে, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ হ্যাঁ, আজকে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, হুম, তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে কিন্তু এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে নিয়ে আমরা কিন্তু ফ্যাসিবাদ আপনারা চান না, বিরোধী কিন্তু আপনারা চান না এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে বিএনপি থাকুক। এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে কখনো নাহিদ ইসলামকে, এটা জনগণ নির্ধারণ কখনো করবে। নাহিদ ইসলামকে, কখনো শফিকুর অবশ্যই এই রহমানকে দেশের দেখা যাচ্ছে। জনগণ এটা নির্ধারণ আপনাদের করবে। জন্য আমি একটু যদি কোনো বেদনাদায়ক না? কাজ একটু বেদনাদায়ক কখনো? কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো। কেউ বলছেন, আমি না। তারেক রহমান যদি না, এখন তো আপনি বললেন, আর কেউ বলছে হয়তো বা আপনাকে বলেছেন কিন্তু জি, আমাদেরকে বলেন নাই। বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন, জি। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি আমাদের ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, উপজেলা লেভেল, আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে, এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, আমরা অনেকেই জেলে ছিলাম, কিন্তু তিনি দেশের বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন। আর আমার প্রশ্নটিও করে রাখি। আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, শুধু আপনি যদি খুব না, এই দুটি যদি আপনি জবাব দেন তারপর আমি মানে আপনার মতামত বলেন, তারপর আমরা প্রশ্নটি করি। কারণ এই প্রশ্নটি আবার এনিওয়ের বক্তব্যের সাথে লিঙ্কড। জি। না, প্রশাসন তো সংস্কারের কমিশন বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসি তে পিএসসির সাথেও আমাদের আলোচনা হচ্ছে যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস না অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায়। আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, দলীয় হ্যাঁ, নতুন ছাত্র কিছু, রাজনীতি। হ্যাঁ, ছাত্র ওকে, ওকে। রাজনীতিটা যাচ্ছে যে ছাত্ররা দেখুন ছাত্রী নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গাতে আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে।
কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর। এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় সেক্ষেত্রে দেখেন একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে, আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে। এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত, যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে, তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না, কারণ তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই। চিহ্নিত যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয়। এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা, তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে। এই আহ, বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। নাহিদ খালেদ ভাই, আমি জি, জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে। এটা কিন্তু ছাত্রদল, হুম, যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া নেই, এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে। একটা গণহত্যা এইখানে কত পরিষ্কার। কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে, এটার বিচার না হওয়া পর্যন্ত তাদের সাথে এই ঘটনার সাথে। এবং ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন 15 তারিখ কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা, বর্বরোচিত হামলা করা হয়। তো সেই হামলাগুলোর বিচার, যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগত ভাবে এবং এছাড়াও আমরা বলেছি যে গত 16 বছর ধরে যারা ক্যাম্পাসগুলোতে এই না, না, ধরনের হামলা এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে, যেটার কোনো ব্যবস্থা নেই। আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু এনিবার কাছে যেতে চাই। এনি ভাই, এই আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব মানে আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি আসলে আমারও নেতা ছিলেন, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তখন আম আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশনে আপনি সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে। তখন আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা বন্ধ করেছেন। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে নেতাদের নামই বলা যায়, সবার আগে জেনেছেন, সবার আগে বসেছেন। দেখুন, আমি অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলাকে আমি সমর্থন করেই বলছি। যারা হত্যা, সন্ত্রাস, রাহাজানির সঙ্গে যুক্ত আইন অনুযায়ী তাদের বিচার হবে। আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে ছিলেন, এই ভাইস চ্যান্সেলর হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল। এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর আইন অনুযায়ী যাদের বিচার হবে, বিচারের প্রক্রিয়ায় তাদেরকে সেখানে মোকাবিলা করতে হবে। আর সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তারা তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত। কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে আহ দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে। যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে কি করবে না, সেটার জন্য ডায়ালগ হতে পারে, আলোচনা হতে পারে। সেটা কি কি ছাত্র রাজনীতি সংস্কার হতে পারে, গুণগত পরিবর্তন এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন সেটা ছাত্রদের অধিকার প্রশ্নে থাকে কিন্তু প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি আহ, 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 কেউ যদি আমরা ডায়ালগের প্রেক্ষাপট তৈরি করি, ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি, তাদের নিজস্ব একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবো না, এই কথা আমরা বলতে চাই না। হ্যাঁ, কিন্তু ছাত্র রাজনীতির সেখানে অবশ্যই সচেতন হতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। রেগুলার ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, সেখানে যেন সংস্কার নিয়ে আসতে পারি। সেই ডায়ালগ কিন্তু কিন্তু এনিবে যারা আপনি আমাকে ষড়যন্ত্রে লিপ্ত কিন্তু এনিবে রয়েছে আপনি আমাকে এবং মেন আমার কিন্তু স্পষ্ট এনিবে আপনি নির্দেশ আমাকে কিন্তু ছাত্র এনিবে রাজনীতি আপনি যেন না এনিবে আপনি তো এত চমৎকার বলেন, শুনতে ইচ্ছা করে শুধু। কিন্তু আপনি এটা বলেন যে আপনারা ছাত্র দলের পক্ষ থেকে কি এরকম কথা শুনতে পাচ্ছেন না যে আমরা এতদিন ধরে 15, 16, 17 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন নিপীড়ন যন্ত্রের মুখোমুখি হয়েছে, এখন আবার নতুন করে ক্ষমতাটা, বিশেষ করে তরুণদের বা যুবকদের ক্ষমতাটা আরেকজনের কাছে যখন যায় প্রকটভাবে, তারা সেটিকে আসলে সমূলে প্রথম থেকেই এটিকে উৎপাদিত করবেন এবং সেটি দিয়ে আপনাদেরও নির্দেশনা চায়। এর যে বয়স, আমি যদি আমাকেই বলি, হুম। যে বয়স, আমি নিজেকে এখনো তো বলি না যে আমাদের তরুণ পার হয়ে গেছে। ঠিক একইভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু আমাদের তরুণদের নেতা। আর আমরা স্যালিউট করি যে
এই দেশের তরুণদের নেতৃত্বেই আন্দোলন অতীত হয়েছে, ভবিষ্যতেও মানে এবারও হয়েছে, এবং ভবিষ্যতে তরুণরাই দেশ গড়বেন। সুতরাং তরুণদেরকে গাইড করা থেকে দেশ গড়া, এটা আমাদের কাজ, এটা আমাদের স্পিরিটের সঙ্গে একত্রিত হয়ে এখনো বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং এই যে জেড জেনারেশন, এদের পরামর্শগুলা, এদের সঙ্গে আলোচনা করা এবং এদের ভাবমূর্তিকে ধরে রেখে কাজ করা, এবং ভবিষ্যতে এরা যেন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। কারণ ছাত্র রাজনীতির ওকে। সঙ্গে যদি সম্পৃক্ত এই দেশের ছাত্র রাজনীতির নতুন ভাবমূর্তি, যেটা ছাত্র রাজনীতির উপর অনেক কালিমালেপন হয়েছে, সেটাকে গুছিয়ে এনে ভবিষ্যতে ভাবমূর্তি তৈরি, এই জেনারেশন যেন এগিয়ে যায়, সেজন্য সর্বাত্মক সহযোগিতা আমরা এই জেনারেশনকে করব। আমি একটু নাহিদ ইসলামের কাছে শুনি। জনাব নাহিদ ইসলাম, আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তারা জেলা জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হয়েছে। আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা, এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামায়াতের কোনো ভূমিকা দেখেন কিনা? দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন, এর খরচ কিভাবে জোগাড় হচ্ছে? কোনো কোনো জেলায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। যদি সবগুলি বিষয় খালেদ ভাই, ঠিক আছে। জি, জি, আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি ভাইয়ের কাছেও প্লিজ যাই। প্লিজ বলেন। অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত হুম, ছাত্র নেতা। আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি হুম। তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয়। এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হয়, এবং সেক্ষেত্রে দলগুলার কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মানে রাখতে হবে, এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে। একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজ, নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের পক্ষে? ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু এবং আমরা কিন্তু ৯০ এর পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগের রেখেছে, এবং ২৮ বছর কিন্তু আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি। এবং এটি আরো স্পষ্ট করছি, আমরা ২ জন যারা এখানে সরকারে এসেছি তো কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে, এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে, কারণ আমরা সরকারের কাজে হুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তার যে দাবি দেওয়া, তার ১ দফা ৯ দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি। হত্যার বিচার হয় নাই। আহত এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায় না। তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে। সেটার জন্যই বৈষম্যবিরোধী আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে, এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মতবিনিময়, তারা কি ভাবছে না, সেই জায়গাতে কিন্তু তারা নাহিদ জেলায় আমাকে, জেলায় গিয়েছে নাহিদ তাদের। আমাকে জি। মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে। এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, ওকে, অভ্যুত্থানের নেতৃত্ব ইন্টারেস্টিং, দানকারী প্ল্যাটফর্ম, এবং ইন্টারেস্টিং, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে, এবং ইন্টারেস্টিং। খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিরোধী আন্দোলন পুনর্গঠিত হবে। সেখানে হয়তো আমরা তো থাকবো না, আমরা এখন থেকেই নাই। আমরা কিন্তু কোনো কিন্তু সাংগঠনিক কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ কিন্তু করছি কিন্তু না। কিন্তু জনাব নাহিদ আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর এনি ভাই আলোচনা করছিলাম আপনার সাথে। আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে, বা মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন না। তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন, মানে আপনারা তো চাকরি বাকরি পারবেন কি? জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা। দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি রাইট, এবং ক্যাম্পাসে কাজ করে। রাইট। ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত নয়। আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিয়ে আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে এই দেশ পুনর্গঠনে কাজ করা এবং সকলকে সহযোগিতা করা। আমরা সেদিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে, পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে, নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব। হুম। কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সে উদ্দেশ্যে কোনো কার্যক্রমও করছি না। তবে আমরা, হ্যাঁ, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি। এখন এটা চাকরি, ভাবিও নাই, এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে। রাইট। কিন্তু যেটা ধরেন, আপনি রাজনৈতিক দল কিন্তু এত সহজ কথা না। রাজনৈতিক কিছু মানুষ জড়ো হইলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না। হুম, সেটার জন্য আদর্শ লাগে, সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে। হুম। এখন আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব। আমরা আসলে গভর্নমেন্টে আছি। আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টায় কতটা পরিশ্রম করা লাগতেছে, এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই। মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা
যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা ওকে। আমাদের ভূমিকাটা পালন করছি কিনা। তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ। আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই। তারপরে আমরা আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক সেই বিষয়গুলা নিয়ে আচ্ছা। আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আপনাদের প্রতি। আমি একটু জনাব এনি ভাই আপনার কাছে আমি শেষ ২ টি প্রশ্ন নিয়ে আসতে চাই। এই ২ টি প্রশ্নের মধ্যে থেকে ১ম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় ২ টি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার একেবারে চেষ্টা করেছে। কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা? তিনি দেশে যাচ্ছেন না কেন? এবং আম আরে জি, ধন্যবাদ আপনাকে। একটু আগে হুম, অ্যাডভাইজার নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন, আমি সেটা আগে বলছি যে এই যে ডাকসু নির্বাচন, হু, হু, আমি বরাবরই 90 র পরে বিএনপি যখন 91 এ এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমি 90 র ডাকসুতে আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি। আমার খোকন পরিষদ। এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় নাই? তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি। দল আমাকে মনোনয়ন দিয়ে বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষে, কিন্তু ইরেগুলার স্টুডেন্টদের পক্ষে কিছু ইরেগুলার স্টুডেন্ট প্লাস আওয়ামী লীগ, হু, হু, ছাত্রলীগ, হু, যার কারণে সেই নির্বাচন হতে পারে নাই। আবার যখন ডাকসু নির্বাচন হয়, আমাকে দল বিপি নমিনেশন দিয়েছে, সেটাও কিন্তু রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টের ফাইট ছিল। সেখানে একই জিনিস ঘটনা ঘটেছে। আমরা বরাবরই ডাকসুর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আ কিন্তু এই চক্রান্তকারীদের আওয়ামী লীগের বা মুজিববাদী ছাত্রলীগের হুম, তখন ওই ষড়যন্ত্রে, হ্যাঁ, এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি, আমরা সরকারে থাকলেও বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ম্যান্ডেট পায়, হুম। তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না, সকলকে নিয়ে ঐক্যমত্যে সরকার গঠন করব। এবং সেখানে অবশ্যই শুধু তখন ওকে। নয়, যখন বিপি নূর এনিওয়ে হয়েছিল তখনও আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি আপনার বক্তব্য পুরো এবং পরিষ্কার। ভবিষ্যতেও আমার মনে যেই দর্শকরা যে বুঝতে ডাকসু পেরেছে। নির্বাচন হবে সেই ডাকসু নির্বাচন অবশ্য হওয়া উচিত। এবং এনিওয়ে এবার ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন, মামলাগুলো যদি আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায়, খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে ওনার আমি ভূমিকা উনি যেভাবে পালন করে থাকবেন আমি ব্যাপারটা এনি ইনশাল্লাহ। ভাই একটু বুঝতে চাই যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা আছে, কিন্তু তিনি কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার হতে পারে? ফেভারেবল ষড়যন্ত্রমূলক গভর্নমেন্ট অনেক এখন। মামলা হয়েছে। ফেভারেবল নো, গভর্নমেন্ট নো, এখন। আছে, তারপরে তো আইন আছে। গভর্নমেন্ট আসলেই যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে। দেশে আইন থেকেই আসলে মামলা উনি দেশে থেকেই মামলা মোকাবেলা করা সম্ভব না। আপনি তো দেশে থেকে মামলা মোকাবেলা করছেন এনি ভাই। তারেক সাহেবের এই সময়ে উনি আসবেন, উনি মোকাবেলা করে আসবেন। এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলা তিনি সরাসরি আহ আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন। উনি আসার কারণে, আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়, সেই জিনিসটা আও আমরা, না, না, জামিন হবে, জামিন নিশ্চয়ই লড়ছেন দিচ্ছেন আইন না। অনুযায়ী, না, না আমাদের পক্ষ কেন থেকে তো দিবেন না? এরকম এটা ওকে। এটা মানে তিনি ইচ্ছা করলে আসতে পারেন। আমাদের হাতে একটু সময় না। I just want to request our producer to extend it for 2 more 2 or 3 more minutes because আমি ইয়াকে আ আ আ আ আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই ৫ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মাজার ভাঙার ঘটনা ঘটেছে। দরবার আক্রমণ করা হয়েছে। নারীরা আক্রমণের মুখে পড়েছে। নারীদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে। হিজবুত তাহরীর প্রকাশিত সামনে দুর্গাপূজার অন্তর্বর্তী সরকার কি সব বিষয় ঠিকমতো সামলাতে পারবে? কি মনে করেন আপনি? দেখুন, আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাহিরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলত। হুম। বিবিসি একটা নিউজ, যে সমস্ত নিউজগুলা হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে, এগুলো ম্যাক্সিমাম ফেক। বাংলাদেশের বাইরে বসেও এই সমস্ত ষড়যন্ত্র এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে, সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে, বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই। আর ভবিষ্যতে এটা আসতেছে, আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আমাদের যে একটা শৃঙ্খলা অবস্থা, সেখানে যেন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, সেজন্য আমরা এখন থেকে সতর্ক আছি, সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের, নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় জায়গায় তাদের সহযোগিতা করার জন্য। তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ আছেন বলে আমরা মনে করছি। তাছাড়া এই যে মাজারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন, সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কি
এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এনিওয়ে আপনাকে ধন্যবাদ। আমি এইটা নিয়ে শুধু এক লাইন জনাব নাহিদ ইসলাম আপনার কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে, আপনি ঠিকমতো করতে পারবেন কিনা, ষড়যন্ত্রের কথা বলেছেন। নাহিদ শেষ কথা বলতেন, আমরা শেষ করে দিব আসলে। না, অবশ্যই এই বিষয়টা আমরা কিন্তু ৫ই আগস্টের পর থেকে বারবার বলেছি যে, আমাদের এখানে সকলের সমান অধিকার, নাগরিকত্ব চাই। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বারবার বসেছি। আমি নিজে দীঘিনালায় গিয়েছি পাহাড়ি বাঙালি দ্বন্দ্বের এবং আমরা এই বিষয়ে সতর্ক আছি এবং বাংলাদেশের মানুষও সচেতন আছে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সামনের যেকোনো এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো এবং সকলকে সেই অনেক ধন্যবাদ জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি। কথা বলে অনেক বিষয় নিশ্চয়ই আপনি খুশি হবেন। ৫২,০০০-এর বেশি দর্শক লাইভ এই অনুষ্ঠানটি দেখেছেন। জনাব নাহিদ ইসলাম দর্শকরা আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছেন আপনাদের মূল্যবান সময়ের জন্য। আমরা আমাদের সম্পূর্ণ ঠিকানা টিমের পক্ষ থেকে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে কথা জানাই। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো অতিথিদের নিয়ে আসবো। এইসব অতিথিদেরকেও অনেক রকম প্রশ্ন করব। সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।